জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণকালে ওয়াকআউটে কিছু আসে যায় কি? বৈশ্বিক স্বীকৃতির পরও ফিলিস্তিনের স্বাধীনতায় বাধা কোথায়? পাকিস্তানকে মিথ্যুক আর প্রতারক বলা ট্রাম্পের মুখে আচমকা প্রশংসা কেন? সরল বোধোদয় নাকি নয়া ফাঁদে পড়ছে ইসলামাবাদ? ভারতের উত্তরপ্রদেশে মাওলানা তৌকির আল্লাদাকে সোনাম ওয়াংচুক গ্রেফতার। কাজে আসবে কি মোদির পুরনো দমন নীতি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জাতিসংঘের অধিবেশনে ভাষণের শুরুতেই কয়েকশো প্রতিনিধির ওয়াকআউটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচলিত না হয়ে বক্তব্য দিয়ে গেছেন অবলীলায়। দাবি করেছেন প্রকাশ্য নিন্দুকেরাই আড়ালে প্রশংসা করেন। যুক্তি দিয়েছেন গাজায় গণহত্যার পক্ষে। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর চামড়া মোটা হওয়ায় এমন বয়কটের পরও সাফাই গিয়েছেন তিনি। তাই প্রশ্ন উঠেছে, প্রতিবাদের প্রতীকী পদক্ষেপে কাজ হবে কি? শহীদ আরাফাতের প্রতিবেদন। তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থাও অনেকটা এরকম। শুক্রবার তার বক্তব্য বর্জন করে কয়েকশো প্রতিনিধি জাতিসংঘ মঞ্চ ত্যাগ করলেন। কিন্তু নেতানিয়াহুর যেন কিছুই বলার ছিল না। গাজায় নৃশংস হামলায় ইসরায়েলের বিরুদ্ধে এ যেন এক সম্মিলিত প্রতিবাদ, ঘৃণার বহিঃপ্রকাশ। বক্তৃতা মঞ্চে নেতানিয়াহু দাঁড়ানোর পর অধিবেশন কক্ষ থেকে বের হতে থাকেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। হা করে দেখা ছাড়া কিছুই করার ছিল না নেতানিয়াহুর। সাধারণ পরিষদের সভাপতি অসহায়ভাবে আহ্বান জানান শৃঙ্খলা রক্ষার। প্রায় খা খা অধিবেশন কক্ষে ভাষণে নেতানিয়াহু যা বললেন তা ছিল রীতিমতো হাস্যকর। বললেন, যেসব দেশের নেতারা প্রকাশ্যে তাকে নিন্দা জানায়, গোপনে সেসব নেতারাই আবার তার প্রশংসা করেন। ভাষণ বর্জনের বিষয়টি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী খুব একটা আমলে নেননি তা বোঝা গেল তার বক্তব্যে। জানালেন হামাসকে নির্মূলে হামলা অব্যাহত থাকবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যার গায়ের চামড়া মোটা এ ধরনের প্রতিবাদে তার কিছুই আসে যায় না। নেতানিয়াহুর বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, নেতানিয়াহুকে বর্জনের ঘটনায় প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুষ্টিমেয় কিছু নেতাই তার বক্তব্যে হাততালি দিচ্ছেন। জাতিসংঘের অধিবেশন চলাকালেই নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেছেন লাখো মানুষ। গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন তারা। নেতানিয়াহু সারা বিশ্বের শান্তিকামী মানুষের অনুরোধ আর আহ্বানকে বরাবরই উপেক্ষা করেছেন। এবার সর্বোচ্চ ফোরামে তাকে সম্মিলিত বর্জনের ঘটনা ইসরায়েলকে কিছুটা হলেও কোণঠাসা অবস্থায় ফেলেছে। এ থেকে ফিলিস্তিন কতটা সুবিধা আদায় করতে পারে তা নির্ভর করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বিশেষ করে আরব দেশগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে একের পর এক অবৈধ ইহুদি বসতি নির্মাণ, গাজায় অবরোধ আর গণহত্যা সব মিলিয়ে ফিলিস্তিনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে বেপরোয়া খেলায় নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর তার চরমপন্থী মন্ত্রিসভা। ১৫৭টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও স্বাধীনতা থমকে আছে ইসরায়েলের বর্বর নীতিতে যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনে। এত দেশের সমর্থনের পরও কেন পূর্ণাঙ্গ রাষ্ট্র হতে পারছে না ফিলিস্তিন? ইসরায়েল কখনো ছাড়বে কি অধিকৃত ভূখণ্ড? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবুও বাস্তবে ফিলিস্তিন এখনও ইসরায়েলি দখল ও নিয়ন্ত্রণের অধীনে। প্রশ্ন উঠছে, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার মতো প্রভাবশালী রাষ্ট্রসহ এত আন্তর্জাতিক স্বীকৃতির পরেও কেন এখনও পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারছে না ফিলিস্তিন? দখলকৃত জমিতে একের পর এক অবৈধ বসতি নির্মাণ, সামরিক নিয়ন্ত্রণ, কঠোর অবরোধ আর গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ, সবকিছু মিলিয়ে ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলার নির্লজ্জ খেলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। মধ্যপ্রাচ্যের কসাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নিতে কেন বাধ্য করা যাচ্ছে না? ইসরায়েল কি কখনো ছাড়বে দখলকৃত ভূখণ্ড?
1967 সালের যুদ্ধের পর বিভিন্ন ধাপ পেরিয়ে এখন ইসরায়েলের বেআইনি দখলে আছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। এরপর থেকেই এসব অঞ্চলে গড়ে উঠতে থাকে শত শত অবৈধ বসতি। এসব দখলকৃত এলাকায় এখন বসবাস করছে প্রায় 7 লাখ ইসরায়েলি। শুধু তাই নয়, গাজার উপর সামরিক অবরোধ আর পশ্চিম তীর জুড়ে অসংখ্য চেকপোস্ট ফিলিস্তিনিদের জীবনকে পরিণত করেছে বন্দি শিবিরে। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে 3400 নতুন বাসস্থান তৈরির পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যেন 2 টুকরো হয়ে যায় পশ্চিম তীর। আন্তর্জাতিক আইনে এসব দখল স্পষ্টভাবে নিষিদ্ধ, কিন্তু চলমান বসতি সম্প্রসারণকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দিয়েছে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিপরিষদ। আন্তর্জাতিক আইনে রাষ্ট্র হওয়ার জন্য কয়েকটি শর্ত নির্দিষ্ট করা আছে। 1933 সালের মন্টিভিডিও কনভেনশন অনুযায়ী নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসংখ্যা, কার্যকর সরকার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা থাকলেই একটি ভূখণ্ডকে রাষ্ট্র হিসেবে ধরা যায়। এসব শর্ত অনেক আগেই পূরণ করেছে ফিলিস্তিন। লক্ষ লক্ষ মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে বসবাস করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, এমনকি জাতিসংঘেও তারা পালন করে সক্রিয় ভূমিকা। কিন্তু ইসরায়েলি দখল ও সামরিক নিয়ন্ত্রণে এখন প্রায় অচল ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা। ভূমি দখল করেই ক্ষান্ত হয়নি ইসরায়েল, বরং দখলকৃত ভূখণ্ডে গড়ে তুলেছে বিশাল বিশাল শিল্পাঞ্চল। বারকান ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো জায়গায় বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিকে এনে বসানো হচ্ছে। অতিরিক্ত করছাড়, ভর্তুকি ও সস্তা ফিলিস্তিনি শ্রম দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে এসব প্রতিষ্ঠান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী এসব ব্যবসার সঙ্গে যুক্ত আছে এয়ারবিএনবি, এক্সপিডিয়া ও জেসিবির মতো বহুজাতিক কোম্পানি। ফলে ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে ইসরায়েলের অর্থনীতি। ইসরায়েল কি কখনো এসব বসতি ছাড়বে? বাস্তবতা বলছে কখনোই তারা দখল ছাড়বে না। নেতানিয়াহু ও তার প্রশাসন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। জাতিসংঘের চাপ, আন্তর্জাতিক আইন, 157টি দেশের কাগজে কলমে দেয়া স্বীকৃতি কিছুই থামাতে পারছে না তেল আবিবের দখলদারি। পুরো বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্ধভাবে ইসরায়েলকে রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই ছত্রছায়া না ভাঙা পর্যন্ত কখনোই পূরণ হবে না ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার স্বপ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তান মিথ্যা আর প্রতারণা ছাড়া যুক্তরাষ্ট্রকে কিছুই দিতে পারেনি। 2018 সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে এভাবেই পাকিস্তানকে মূল্যায়ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারের মেয়াদে অজানা কারণে পাল্টেছে সুর, নিয়েছেন নাটকীয় ইউটার্ন। উঠতে বসতে পাকিস্তানের প্রশংসা। হঠাৎ কি এমন হলো যে ভোল পাল্টালেন ট্রাম্প? অনেকের ধারণা ট্রাম্পের চোখ পড়েছে পাকিস্তানের বিরল ও দুর্লভ খনিজ সম্পদে। আসলেই কি তাই? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব মূলত নিরাপত্তা সহযোগী হিসেবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক দুর্বল হয়ে গেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বিশ্বাস করা যায় না বলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা শীতল হয়ে পড়েছিল। এই অবিশ্বাসের বড় কারণ ছিল আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খুঁজে পাওয়া। তবে চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর দুই দেশের সম্পর্কে নতুন এক দিগন্তের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে। 8 সেপ্টেম্বর সেখানে দুটি সমঝোতা স্মারকও সই হয়। আল জাজিরা জানাচ্ছে সেদিনের চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ পদার্থ সরবরাহ করবে পাকিস্তান। শুধু এটুকুই নয়, এর আগে জুলাই মাসে ট্রাম্প পাকিস্তানের বিশাল তেলের মজুদ খুঁজে পেতে ও তার উন্নয়নে কাজ করবেন বলেও জানান। এসবের জেরে একটি মার্কিন প্রতিষ্ঠান পাকিস্তানের খনি খাতে বিপুল বিনিয়োগ করছে বলেও জানিয়েছে আল জাজিরা। ট্রাম্পকে বসে আনতে এখন পর্যন্ত পাকিস্তানের এসব কৌশল সফল বলেই মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন মূলত ওয়াশিংটন শিল্প, প্রতিরক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানির জন্য অপরিহার্য বিরল খনিজের নতুন উৎস খুঁজছে। পাকিস্তানই হতে পারে সেই উৎস। বর্তমানে পাকিস্তানের খনিজ সম্পদ বিষয়ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে মহামূল্যবান। প্রতিদ্বন্দ্বী চীনের সাথে টেক্কা দিতে এইসব খনিজ যুক্তরাষ্ট্রের জন্য খুবই জরুরি।
মূলত চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রতিযোগিতায় বিশ্বব্যাপী বিরল খনিজের চাহিদা বাড়িয়ে দিয়েছে। বিরল খনিজ হল 17টি ধাতব উপাদান, যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়। সাবেক এক পাকিস্তানি জেনারেল আল জাজিরাকে বলেছেন, বর্তমান পরিস্থিতি কেবল পাকিস্তানের জন্য অর্থনৈতিক সুযোগ নয়, এটা ইসলামাবাদ ওয়াশিংটনের মধ্যে এক কৌশলগত করমর্দন। ভবিষ্যতে সারা বিশ্বে খনিজের মূল উপাদানগুলো কারা নিয়ন্ত্রণ করবে তা নিয়েই এখন লড়াই চলছে। ফলে বৈশ্বিক সম্পদের রাজনীতিতে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দাবার চাল। আল জাজিরার তথ্য মতে 2 দেশের মধ্যে হওয়া চুক্তির প্রথম ধাপে প্রায় $50 কোটি বিনিয়োগ করা হবে। পরবর্তী ধাপে নতুন খনিজের উৎস খুঁজে বের করা, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের কাজ চলবে। এরই মাঝে বিরল খনিজ সন্ধানে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান, বেলুচিস্তানের চাগাই বেল্ট ও গিলগিট বালতিস্তানে কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের এক ভূতাত্ত্বিক কর্মকর্তা। পাকিস্তানের প্রায় 1/4 ভূখণ্ডে গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পাওয়ার সম্ভাবনা আছে বলে অনুমান সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা। তবে অনেক বিশ্লেষকের মতে বেলুচিস্তানের রেকর্ডিং ছাড়া পাকিস্তানে সঠিকভাবে প্রমাণিত বড় খনিজ মজুদ নেই। হিজাল জোবায়ের, বাংলা ভিশন। লাদাখকে ভারতের আলাদা রাজ্য ঘোষণার দাবিতে জেনজি প্রজন্মের আন্দোলনে উস্কানির অভিযোগে পরিবেশকর্মী শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে গ্রেফতার করায় প্রতিবাদী কর্মসূচি অব্যাহত আছে। আবার এসেছে অনশন কর্মসূচির হুমকি। কারফিউ বহাল থাকায় পরিস্থিতি এখনো থমথমে। লাদাখের বেশ কিছু এলাকায় এখনো বহাল আছে কারফিউ। বদ্ধ দোকানপাট, সচল হয়নি লেহ শহরের ইন্টারনেট সেবা। পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের 6ষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবিতে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে আন্দোলনের ইন্ধনের অভিযোগে পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। একে দুর্ভাগ্যজনক বলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রাজস্থানে অবস্থিত ব্রিটিশ আমলের যোধপুর জেলে রাখা হয়েছে তাকে, যেখানে কারাবাসে ছিলেন সালমান খান, আব্দুল গনি লোনে, আশ্রম বপু সহ অনেক হাই প্রোফাইল কয়েদি। সোনামের মুক্তির দাবিতে কারাগারের বাইরে অনশনে বসার হুমকি দিয়েছেন 50 বছর বয়সী সমাজকর্মী বিজয় পাল। গত বুধবার তরুণদের আন্দোলন সহিংস হয়ে উঠলে অন্তত 4 জন নিহত ও 50 জনেরও বেশি মানুষ আহত হয়। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লাদাখ অ্যাপেক্স বডি আর কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। আর নেপথ্যে আছেন বহুল পরিচিত সোনাম ওয়াংচুক, যার জীবন নিয়ে বলিউডে নির্মিত হয়েছিল ব্লকবাস্টার মুভি 3 ইডিয়টস। ভারতের উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংসতার ধারাবাহিকতায় স্থানীয় আলেম তৌকির রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের বারেলিতে শুক্রবারের সহিংসতায় বিক্ষুব্ধ মুসল্লি ছাড়াও অন্তত 10 পুলিশ আহত হওয়ার পরদিন জনজীবন মোটামুটি সচল হলেও পরিস্থিতি থমথমে। বিক্ষোভ থেকে অন্তত 40 জনকে আটকের পর 14 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত 1700 জনকে। শনিবার সকালে তৌকির রাজা কর্মসূচির পক্ষে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে বাসার বাইরে সমর্থক আর মুসল্লিরা জড়ো হন। এতে জননিরাপত্তার স্বার্থে ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকির রাজাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। মূলত গত 4 সেপ্টেম্বর কানপুর থেকে এই প্রতিবাদ শুরু হয়। সে সময় ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় তাঁবুল লাগানো পোস্টার আই লাভ মোহাম্মদ সরিয়ে ফেলে পুলিশ। এই ঘটনার জেরে গোটা ভারতে ছড়িয়ে পড়া প্রতিবাদের অংশ হিসেবে 26 সেপ্টেম্বর শুক্রবার উত্তরপ্রদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন তৌকির রাজা। হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, মিশ্র এলাকায় উস্কানিমূলক উদ্দেশ্য আর দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে এই পোস্টার লাগানো হয়েছিল। জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার ফিরছে ইরানে। এতে প্রায় বসে পড়তে পারে ইরানের ব্যাংকিং, সামরিক ও শিপিং খাত। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে ইরান জানিয়েছে এই স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় ভীত নয় তেহরান, যদিও পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ইরানের খোলা বাজারে এখন $1 বিনিময় মূল্য 11 লাখ রিয়াল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ঐক্য, শক্তি ও আন্তর্জাতিক সম্পর্কের সদ্ধারে সংকট মোকাবেলার বার্তা দিলেও তা কাজে আসবে কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1 দশক পর ইরানের বিরুদ্ধে আবারও কার্যকর হতে যাচ্ছে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা। এর জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে তেহরান। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না ইরান। এর জেরেই স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর পর চলতি মাসে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞায় পড়বে ইরান। এর মধ্যেই তেহরানে ধসে পড়েছে ইরানি রিয়ালের মান। সর্বকালের রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি মার্কিন ডলার কিনতে খরচ হচ্ছে 11 লাখ রিয়াল। এমন চাপের মুখে রাষ্ট্রদূত প্রত্যাহার করে তেহরান যেন জানিয়ে দিচ্ছে কিছুতেই মাথানত করবে না ইরান।
ইরানের উপর নিষেধাজ্ঞা ঠেকাতে চেষ্টা করেছে চীন ও রাশিয়া, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের খসড়া প্রস্তাব মাত্র 4টি ভোট পায়। ব্যর্থ হলেও মস্কো ও বেইজিং বলেছে এই নিষেধাজ্ঞা তাদের চোখে অকার্যকর। নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপ ও আমেরিকা আইনগত বৈধতার যতই দাবি তুলুক, বাস্তবে তেহরানের পক্ষেই থাকছে আন্তর্জাতিক সমর্থনের বড় একটি অংশ। অবশ্য পশ্চিমাদের দাবি, ইরানের উপর চাপ বাড়ানো ছাড়া বিকল্প নেই। 26 অক্টোবর নিরাপত্তা পরিষদে ভোটের পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেন, নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত। এই নিষেধাজ্ঞা চালু করলে আকাশ ভেঙে পড়বে, আমাদের আত্মসমর্পণ করতে হবে, বিষয়টা মোটেও এমন না। বাস্তবতা হলো, আমাদের যেরকম প্রস্তুতি আছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক রয়েছে এবং ইউরেশিয়া, ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন সংস্থাভুক্ত দেশগুলোর সঙ্গে যে যোগাযোগ গড়ে উঠেছে, সবকিছুই আমাদের সাহায্য করবে। দেশের মানুষ ইরানকে ভালোবাসে, রাষ্ট্রের সীমান্ত রক্ষায় তারা প্রস্তুত। ইরানি জনগণের মর্যাদা ও গৌরবে বিশ্বাস করে এমন মিত্রদের সঙ্গে একত্রে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব। যদি আমরা শক্তি অর্জন করতে পারি এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি, তাহলে চলমান সংকটে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিষেধাজ্ঞার কারণে ইরানের বিরুদ্ধে অচিরেই নেওয়া হবে নানা রকম কঠোর ব্যবস্থা। অস্ত্র আমদানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সকল আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে নতুন নিষেধাজ্ঞার পেছনে ভিন্ন ষড়যন্ত্র আছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, ইরানি সরকারকে অস্থিতিশীল করার জন্যই মূলত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার দাবি, কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলে সেটার সমাধান সহজেই পাওয়া যেত। একদিকে ইউরোপ ও আমেরিকার কড়া চাপ, অন্যদিকে ইরানের পক্ষে রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন। ইরানকে নিয়ে পরাশক্তিগুলোর মধ্যকার এই বিভক্তি আরও বাড়াবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার মানুষের হাড়ের গভীরেও পাওয়া গেল প্লাস্টিকের কণা। ইউরোপের একাধিক গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক শুধু ফুসফুস, হৃৎপিণ্ড বা মস্তিষ্কে নয়, বাসা বেঁধেছে হাড়েও। এর জন্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীকে দায়ী করেছেন গবেষকরা। এতে ধীরে ধীরে ভয়াবহ পরিণতির দিকে এগুচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এর থেকে মুক্তির উপায় কি? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। আধুনিক সভ্যতার এক অদৃশ্য আতঙ্কের নাম মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক বর্জ্যের এই অতি সূক্ষ্ম কণা পৃথিবীর বাতাস, পানি, খাদ্য সবকিছুতেই ছড়িয়ে পড়েছে। কিন্তু সম্প্রতি একদল গবেষক যা আবিষ্কার করেছেন তা আরও ভয়ঙ্কর। এবার মানবদেহের গভীরে, এমনকি হাড়ের ভেতরেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। বিষয়টি যে শুধু চাঞ্চল্যকর তা নয়, বরং মানব স্বাস্থ্যের জন্য এক বিরাট আশনি সংকেত। সায়েন্স ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন মতে, ইউরোপের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি মৃতদেহের আর পরীক্ষা করে তাতে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন। আধুনিক মাইক্রোস্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে তারা হাড়ের গভীরে থাকা ক্ষুদ্রতম প্লাস্টিক কণাগুলো আলাদা করতে সক্ষম হন। উইওর নিউজ জানায়, এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো প্রমাণ মিলল যে মাইক্রোপ্লাস্টিক শুধু রক্ত, ফুসফুস বা হৃৎপিণ্ডেই সীমাবদ্ধ নেই, বরং হাড়ের মজ্জা ও গঠনতন্ত্রেও প্রবেশ করেছে। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারেরও ছোট প্লাস্টিক কণা, যা ভাঙা প্লাস্টিক সামগ্রী, বোতল, পলিথিন, কাপড়, প্রসাধনী থেকে শুরু করে নানা উৎস থেকে তৈরি হয়। এগুলো এত ছোট যে বাতাসে ভেসে বেড়ায়, পানিতে মিশে যায় কিংবা খাদ্যের সাথে সহজে মানুষের শরীরে প্রবেশ করে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত খবরে বলা হয়, খাবার, পানি কিংবা বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিক প্রথমে রক্তে মিশে যায়, এরপর রক্ত সঞ্চালনের মাধ্যমে তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এবার দেখা গেল তা অস্থিমজ্জায়ও প্রবেশ করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে দেহে জমতে জমতে এই কণাগুলো হাড়ের দৃঢ়তা নষ্ট করছে এবং মজ্জার কার্যক্ষমতাও ব্যাহত করছে। আর্থ.কমের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি হাড়কে দুর্বল করে তুলেছে। অস্থিমজ্জা দুর্বল হয়ে গেলে তা রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই কিছু পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক হরমোনজনিত অসামঞ্জস্য, ক্যান্সারের ঝুঁকি, হৃদরোগ, এমনকি স্নায়ুতন্ত্রেও ক্ষতি করছে। এবার হাড়ের ভেতর প্লাস্টিক কণার সন্ধান পাওয়ায় উদ্বেগ আরও বাড়ল। বিশ্বে প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে, যার একটি বড় অংশই পুনর্ব্যবহার হয় না।
নদী, সাগর, মাটি এমনকি বাতাসেও এই বর্জ্য ছড়িয়ে পড়ছে। দৈনন্দিন জীবনে আমরা বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার, প্রসাধনী, সিনথেটিক কাপড় ব্যবহার করে অনিচ্ছা সত্ত্বেও মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করাচ্ছি। আর সেই প্লাস্টিক দীর্ঘ সময় শরীরে থেকে হাড়ের গভীরে জমা হচ্ছে বলে জানায় সায়েন্সওয়ালা। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন পানির বোতল, স্ট্র, পলিথিন ব্যাগের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিসে অভ্যস্ত হওয়া জরুরি। সরকার ও আন্তর্জাতিক মহলকে প্লাস্টিক উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও কঠোর নীতি গ্রহণ করতে হবে বলেও মত দেন বিশ্লেষকরা। পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাসে সতর্ক হতে হবে। যতটা সম্ভব প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে এবং বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। মানবদেহের হাড়ে মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করেছে, এই তথ্য নিঃসন্দেহে ভয়ের। গবেষকদের মতে আগামী শতাব্দীতে এটি একটি মারাত্মক বিশ্ব স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে, তবে তা হবে ধীরে ধীরে এবং নিঃশব্দে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কারণে একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে আমাদের শরীরও ধীরে ধীরে ক্ষয়ের পথে যাচ্ছে। তাই সময় থাকতে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য অপেক্ষা করছে ভয়াবহ এক বিপর্যয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। কিউআর কোডে সহজে লেনদেন হলেও ঝুঁকিমুক্ত নয় ব্যবহার বান্ধব এই পদ্ধতিটি। ভুয়া কোড স্ক্যান করে তথ্য ও টাকা হারাতে পারেন যে কেউ। সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য বলছে, 2023 সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 3,60,00,000 মানুষ এমন প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণা আর ঝুঁকি এড়ানোর কোনো পদ্ধতি আছে কি? বিস্তারিত শুভ ইসলামের প্যাকেজে। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে কিউআর কোড দ্রুততম তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। কেনাকাটা, রেস্তোরাঁয় বিল পরিশোধ, ওয়েবসাইটে প্রবেশ কিংবা তথ্য যাচাই সবকিছুতে এখন কিউআর কোডের ব্যাপক ব্যবহার দেখা যায়। স্ট্যাটিস্টার 2024 সালের এক জরিপ অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় 2.2 বিলিয়ন মানুষ প্রতি মাসে কোনো না কোনোভাবে কিউআর কোড স্ক্যান করেন। শুধু ভারতেই 2023 সালে প্রায় 90 বিলিয়ন কিউআর কোড ট্রানজ্যাকশন হয়েছে। তবে প্রযুক্তির এই সুবিধার আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ফাঁদ। প্রতারকরা এখন ভুয়া কিউআর কোড তৈরি করে ব্যবহারকারীদের স্ক্যান করতে উদ্বুদ্ধ করছে, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কি এর মতে 2023 সালে বিশ্বব্যাপী প্রায় 36 মিলিয়ন মানুষ কিউআর কোড স্ক্যাম বা স্কিমিংয়ের শিকার হয়েছেন। বিশেষজ্ঞদের মতে যে কোনো উন্মুক্ত জায়গা, যেমন পাবলিক পোস্টার, ওয়াল, রেস্টুরেন্ট টেবিল, এমনকি শপিং মলে থাকা ডিসপ্লে থেকেও ভুয়া কিউআর কোড ছড়িয়ে দেওয়া হয়। ব্যবহারকারীরা না বুঝেই স্ক্যান করে ফেলেন এসব কোড, যা সরাসরি ফিশিং ওয়েবসাইটে নিয়ে যায় বা একটি ম্যালওয়্যার ডাউনলোড করে দেয় ডিভাইসে। অনেক সময় হ্যাকাররা আসল কিউআর কোডের উপর ভুয়া কিউআর কোডের স্টিকার লাগিয়ে দেন। বিশেষজ্ঞরা বলছেন, স্ক্যান করার আগে নিশ্চিত হতে হবে কিউআর কোডটি কোথা থেকে এসেছে। সরকারি বা প্রামাণিক প্রতিষ্ঠান ছাড়া যে কোনো কিউআর কোড স্ক্যান করার সময় দ্বিগুণ সতর্কতা অবলম্বন করতে হবে। সন্দেহজনক কিউআর কোড থেকে দূরে থাকতে হবে, কারণ একটি ছোট্ট স্ক্যান আপনার ডিভাইস বা অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। নিত্য নতুন আবিষ্কৃত প্রযুক্তি যেমন ব্যবহার করতে হবে, অন্যদিকে নিরাপত্তাকেও রাখতে হবে প্রায়োরিটি লিস্টে। শুভ ইসলাম, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।